আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্ন দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তারেক রহমান। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের পরও তাদের কোনো পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসে আসছে পর্যবেক্ষক দল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষকের মানবতা ও সাহসিকতা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বজনদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। এবং শেষ হল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। ফর্ম নিয়েছে মোট 658 জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরো 2 দিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি আশঙ্কা জানান, এই সুযোগে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সহজ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধান ও আইন কানুন নিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রিপোর্টে মইনুল হাসান। প্রতিষ্ঠার ৪৫ বছর পার করল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জন্মদিনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান নেতাদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে 1.5 দশকের সংগ্রামে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনার কথা তুলে ধরেন। আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে, তার রক্ত যেন বৃথা না যায়। হাসিনা তো চলে গেছে, আমার বাবাদের কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা? আজ আমরা 2 ভাই বোন এতিম, মা অসহায়। আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। বিএনপির সিনিয়র নেতারা জাতীয় নির্বাচন সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী, এনসিপির অবস্থানের কঠোর সমালোচনা করেন। 15-16 বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোন প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার দলকে ভোট দেবেন বা কোন প্রতীকে ভোট দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারী মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো আর গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিশ্রুতির প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে আরো বেশি কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান দেশবাসীর কাছে আবারও ধানের শীষে ভোট চান। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন,
জনগণকে ভালোবাসায় রাখুন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। স্বেচ্ছাসেবক দলের নেতাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকার ঘনিষ্ঠ দল এনসিপি ওই সময়ে নির্বাচন চাইছে না। সংস্কারের আগে ভোট চাইছে না জামায়াতে ইসলামীও। আর বিএনপি বলছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর এসব মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ সরকার। জুলাই আন্দোলনের পর দলগুলোর খুব একটা শিক্ষা হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওই রকম ভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। তিনি বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে, সে লক্ষ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। আইন উপদেষ্টা জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, ডক্টর কামাল হোসেন ফার্মের যে পার্টনার, উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। বাকি সংস্কার কমিশনগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউ এর পাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। The announcement of the date is a matter that is not for us, it's for the Election Commission. That has yet to come, but what we are discussing now is the very practical steps that need to be taken immediately and in the coming weeks and months in order to ensure the credibility of these elections. And that is why we are here mobilising our expertise now, because we actually want your elections to be very credible, held in line with international standards and of course free and fair.
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী, মাসুকা বেগম এবং মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষক পরিবারের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই স্মৃতি এখনো সবার মধ্যে দগদগে হয়ে আছে। এ সময় ৩ শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচনে মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলেও জানান তিনি। মনির হোসেন তোপর রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, একই সাথে দিয়েছেন জমা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। দাবির ছাত্র শিবির প্যানেল মনোনয়ন ফর্ম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে একটি দলের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোন ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি 1 দিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এর বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমুল্লার বসু। ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন পর্যন্ত আমাদের উপর কোনো ধরনের প্রেশার আসে না। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যদি এইটা হয়, তাহলে আমরা দেখা যাবে যে আবার ওই আগের অবস্থায় ফিরে যাচ্ছি। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমার সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। প্রথম 2 দিনে কেন্দ্রীয় সংসদের 87 জন এবং 21টি হল সংসদের 241 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যেই 4টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে মোট 11,919 জন শিক্ষার্থী ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী 21 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র একটু কম, কারণ আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে মনোনয়নপত্র গ্রহণ এবং জমাদানের আরো 2 দিন সময় বাড়ানো হয়েছে।
দেশের 17 থেকে 20টি বাণিজ্যিক ব্যাংক সাইবার সিকিউরিটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফায়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, নির্বাচনের আগে আর্থিক খাতে অনলাইন নিরাপত্তাহীনতা বাড়ছে। রাজধানীর একটি হোটেলে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনারে তিনি বলেন, ব্যাংকের 10 ভাগ কর্মকর্তা সাইবার জগতে হ্যাকিং এর সাথে জড়িত। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রিটার্ন আদায় সহজ করতে ব্যাংক হিসেবের তথ্য বিনিময় করা যেতে পারে। বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। MySQL এর যে আইপি কনফিগারেশনটা এটা পাবলিক, তারপরে যে ফাইল ট্রান্সফার যে প্রোটোকলগুলো আছে এগুলো একেবারে আনসিকিউরড ওয়েতে ব্যবহার করা হয় এবং ব্যাংকের আইটির সাথে জড়িত কর্মকর্তারা অন্তত 7 থেকে 10% ক্ষেত্রে সাইবার হ্যাকিং এর সাথে জড়িত। কর্পোরেট গভর্নেন্স ও কার্যকর নীতি বাস্তবায়নে ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সার্বিকভাবে সুশাসনের অভাবে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। 6 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের 1991 এর ধারা 47 এর বিধানে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই আইনে বাংলাদেশ ব্যাংক যে কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে এবং পুনর্গঠন করতে পারে। এর মাধ্যমে ব্যাংকিং খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি নয়, রাশিয়া ইউক্রেন স্থায়ী শান্তি চায় যুক্তরাষ্ট্র। এজন্য দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনকে বৈঠকে বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুদ্ধ বন্ধ ও ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা। বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্টকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় পুতিন জানান, 2 সপ্তাহের মধ্যে জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি আছেন তিনি। আর জেলেনস্কি বলেন, রাশিয়াকে এখনই থামাতে হবে। এবার খেলার খবর। ক্রিকেট খেলা ও ক্রিকেটারদের আরও সুরক্ষা দিতে ডোপিং এবং ফিক্সিং বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামে সেশন চালু করেছে বিসিবি। প্রথম দিনের আলোচনা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, 3 মাস পর পর এমন সেশন পরিচালনা করবেন তারা। পরাগারমানের রিপোর্ট। এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11টি আসর মাঠে গড়ালেও ফিক্সিং বিতর্ক পিছু ছাড়েনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের। আগের আসরে ফিক্সিং এমন ডালপালা মেলেছিল যে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশের। এসব বিষয় থেকে ক্রিকেট এবং ক্রিকেটারদের মুক্ত রাখতে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামের একটি সেশন পরিচালনা করে বিসিবি। ক্রিকেটারদের সুরক্ষায় এটি বেশ কার্যকরী বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কিভাবে এই ম্যাচ গেমটাকে এই খেলা, এই বহুল পপুলার খেলাটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। নারী ক্রিকেটাররাও এই কার্যক্রমের আওতায় আছেন। রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন কানুন জানানোর পাশাপাশি ক্রিকেটারদের মানবিক মূল্যবোধ বিষয়েও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে বিসিবি। আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরো সুন্দর করে প্রোটেক্ট করা যায়। এমন বিষয় মাথায় রেখে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। সেজন্য ক্রিকেটারদের সচেতনতার উপর জোর দেন তিনি। বিপিএল একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে সবকিছু হতে হবে উঁচু মানের এবং প্রফেশনাল। সবার সহযোগিতায় আমি নিশ্চিত বিপিএলকে দুর্নীতিমুক্ত করতে পারবো।
দেশের ক্রিকেটের সমস্যা এবং উত্তরণের পথ সহসাই খুঁজে পাওয়া যাবে বলে বিশ্বাসী বাংলাদেশ ক্রিকেটের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৫১ লাখ টাকার স্টেডিয়াম উপদেষ্টার আগ্রহে ১৪ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে। এই সংক্রান্ত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। তিনি জানান, জমি অধিগ্রহণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে খরচ বেড়েছে। সারা দেশে উপজেলা পর্যায়ে ২ শতাধিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান সচিব। বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ইচ্ছায় খরচ বাড়েনি, প্রধান উপদেষ্টার সম্মতিতে খরচ বাড়িয়ে একনেকে প্রকল্প পাশ হয়েছে। আমরা বলেছি যে ৫৩ লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল ৫১ লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। না, একই জিনিস হচ্ছে না তো, একই কাজের জন্য তো না, নতুন কাজের জন্য নতুন টাকা খরচ হবে। নতুন কাজ হবে, নতুন অভিযোগটা হলো যে অন বিহাফ অফ দি আমাদের অ্যাডভাইজার মহোদয়, আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড আমাদের যে বিষয়টা আসে এটা ডিসক্লোজ করে দেওয়া আপনাদের কাছে। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তারেক রহমান। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত অন্তর্বর্তী সরকার, জুলাই অভ্যুত্থানের পরও তাদের কোনো পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস, আগামী মাসে আসছে পর্যবেক্ষক দল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষকের মানবতা ও সাহসিকতা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, স্বজনদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। এবং শেষ হলো ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, ফর্ম নিয়েছে মোট ৬৫৮ জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরো 2 দিন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।